রিসেন্ট 16-17 তারিখে যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। রিসেন্ট আসা পিএসসি ক্লার্কশিপ এক্সামের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে প্রথম যে 10টা অঙ্ক কোন শিফটের এসেছিল, হয়তো ফার্স্ট বা সেকেন্ড শিফটের এসেছিল, আমরা ইন্টারনেট থেকে কোশ্চেনটাকে ডাউনলোড করে এখন আমরা করব। ঠিক আছে, যেমন দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা শুরু করে দিচ্ছি। দেখো বলছে যে 24, 28 এবং 32 কি কি আছে একটু ভালো করে বুঝো। এখানে বলেছে 24, তারপরে বলেছে 28, তারপরে বলেছে 32। এদের গসাগু এবং লসাগুর যে গুণফল সেটা বের করতে বলেছে। তাহলে গসাগু বের করার সময় আমাদের কি বলেছিলাম, আগে ডিফারেন্স দেখো, ডিফারেন্স প্রত্যেকে 4 করে আছে না। তাহলে ডিফারেন্স যেটা ছোট ছিল সেটা কি আমরা বলেছিলাম তুমি গসাগু নেবে। তো যাই হোক, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো আমরা এখানে গসাগু কত পেয়ে যাচ্ছি, গসাগু পেয়ে যাচ্ছি 4। সিম্পল ব্যাপার। এবার আমাকে বলেছে কি লসাগু নিতে। তাহলে লসাগুটা কি নেবো একটু দেখা যাক। দেখো লসাগুটা কি হবে, আমি ধরে নিচ্ছি যে 32টাই হচ্ছে এদের লসাগু। তাহলে 24কে দুটো প্রাইম ফ্যাক্টরে ভাঙো। দেখো আমি যদি প্রাইম ফ্যাক্টরে ভাঙি কত দিয়ে যাচ্ছে, এটা কত দিয়ে যাবে দেখা যাক। দেখো তাহলে দেখো 24কে আমি যদি ধরছি, আমি যদি 3 8 24, ঠিক আছে। তাহলে এটা দেখো 8 দিয়ে যাবে আর 3 দিয়ে যাবে, কোনটা যাচ্ছে 4 8 32, 8 দিয়ে 32কে ভাগ করা যাচ্ছে কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। তাহলে এর সঙ্গে তুমি 3 গুণ করো। আবার দেখো 28, 28কে তুমি দেখতে পাচ্ছ 4 আর 7 28 হয়, হ্যাঁ কি না। তাহলে এই 32টাকে 4 দিয়ে যাচ্ছিল কিন্তু 7 দিয়ে যায়নি, তাহলে তুমি এখানে 7 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কত হলো লসাগু, লসাগু হচ্ছে 32 × 21। তাহলে 32 আর কি 32 2 হাতে 3, 32 দুগুণে 64 আর 3 67। তার মানে কত হচ্ছে 672 হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু হচ্ছে 4। কিন্তু আমাদের প্রশ্ন কি চেয়েছে, আমাদের প্রশ্ন চেয়েছে যে লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে অবশ্যই এর সঙ্গে এটাকে গুণ করলে দেখো 4 2 8, 4 7 28 8 হাতে 2, 4 6 24 আর 2 26। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 2688। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে গেল, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 2688 আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেছে নিশ্চয়ই। এইভাবেই কিন্তু আমরা লসাগু এবং গসাগু আমরা আলোচনা করেছিলাম, ঠিক সেরকম অঙ্কই কিন্তু ক্লার্কশিপে এসছে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এইরকম অঙ্ক অনেকবার করানো হয়েছে এবং বারবার বলা হয়েছে এরকম অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিরকম অঙ্ক দেখো, বলেছে অ্যাসিড এবং জলের অনুপাত কত যাচ্ছে। দেখো প্রথমে বলেছে আমি অ্যাসিড এবং ওয়াটার অর্থাৎ জল, তাহলে অ্যাসিড এবং জলের যে অনুপাতটাকে আমি অ্যাসিড এবং যে জলের অনুপাত বলা আছে কত বলা আছে 4:3 বলা আছে, মানে 4:3 বলা আছে, অসুবিধা নেই। এবার বলছে যে এই যে জলটা 7 লিটার জল মিশ্রিত করছে, যে অনুপাতটা হয়ে যাচ্ছে 3:4। আমি বলেছিলাম যে এখানে কোনো জায়গাতেই অ্যাসিডের কথা কিন্তু উল্লেখ করা নেই, আমাকে মেশাচ্ছে কোনটা, মেশাচ্ছে জল। তাহলে অ্যাসিডটা তো মেশায়নি, তাহলে অ্যাসিডের পরিমাণটাকে আগে সমান করো। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে এখানে 12 হবে, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে 12 হবে। তার মানে আমি অ্যাসিডের পরিমাণটাকে কি করলাম, সমান করলাম। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করেছি মানে আমাকে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 4 দিয়ে গুণ করেছি মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না। তাহলে দেখো জলের পরিমাণ আগে ছিল 9 ইউনিট, এখন হয়ে গেছে 16 ইউনিট। তাহলে বেড়েছে কত ইউনিট, অবশ্যই বেড়েছে আমাদের 7 ইউনিট বেড়েছে। আর আমাকে বলে দিয়েছে যে এই 7 ইউনিট সমানই তোমাকে বলে দিয়েছে কত লিটার মিক্স করছে, 7 লিটার কিন্তু মিক্স করছে।
তাহলে 7 ইউনিট সমানই তোমাকে বলে দিয়েছে কত, 7 লিটার। তাহলে 1 ইউনিট মানে পেয়ে যাচ্ছি কত, আমরা 1 লিটার। সিম্পল ব্যাপার। 7 ইউনিট মানে যদি 7 লিটার হয়, তাহলে 1 ইউনিট মানে অবশ্যই 1 লিটার হবে। সিম্পল কথা। প্রশ্নকে চেয়েছে যে দ্রবণটিতে অ্যাসিডের পরিমাণ কত। আচ্ছা, দ্রবণটিতে অ্যাসিডের পরিমাণ কত, এই তো 12। তাহলে 1 ইউনিট সমান যদি 1 লিটার হয়, তাহলে 12 ইউনিট সমান কত হবে, অবশ্যই 12 লিটার। তাহলে তোমাদের অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার চলে আসছে 12 লিটার, আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছে আমরা আমাদের পরের অঙ্কে। হ্যাঁ, অ্যাসিডের পরিমাণটাকে সেম করতে হবে, এরকম বহু অঙ্ক আমরা আগের ক্লাসগুলোয় করেছি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 12 লিটার। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা করার কোনো প্রয়োজনই পড়ে না। কেন প্রয়োজন পড়ে না বলে দিই। দেখো বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থ 13:5। আমি বোঝার সুবিধার জন্য আমি দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে বলা আছে 13:5, পরিষ্কার ভাবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত বলা আছে, 13:5 বলা আছে। যে প্রশ্ন বলছে যদি প্রস্থ 10 মিটার, তাহলে প্রস্থ এই 5 সমানই আমাকে বলে দিয়েছে 10 মিটার। তাহলে কত দিয়ে গুণ হয়েছে, 2 দিয়ে গুণ। তাহলে দৈর্ঘ্যটাকেও তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাচ্ছ 26 মিটার। তাহলে তুমি প্রস্থ পেয়ে যাচ্ছ 10 মিটার এবং দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ কত, 26 মিটার। তোমাকে পরিসীমা বার করতে বলেছে। তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা তুমি জানো নিশ্চয়ই, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ করলে হচ্ছে কত, 36। তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, হয়ে যাচ্ছে 72। এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত চলে আসছে, 72। আমরা প্রথমে কোশ্চেনটা পড়তে ভুল করছিলাম। চলো, ইজি অঙ্ক ছিল। এইবার দেখো কি বলছে, সুজন আর বিজন নাকি আছে, সুজন এবং সাহেব। বলছে সুজনের বয়স 8 বছর 9 মাস। ঠিক আছে, তাহলে একটা বলেছে যে 8 বছর, আর একটা কত বলেছে, 9 মাস। অসুবিধা নেই। এইবার বলছে যে সুজনের চেয়ে সাহেব 4 মাসের বড়। তাহলে 4 মাসের বড় মানে এটা যদি সুজনের বয়স হয়, তাহলে সাহেবের বয়স হবে 9 বছর 4 মাসের বড়। তার মানে কি, এখান থেকে যদি তুমি 3 যাও, তাহলে কিন্তু 9 বছর হয়ে গেল। তার মানে পড়ে আছে কত, আর 1 মাস। এটা এবার বলেছে এদের গড় কত, তুমি কি করবে, এদের যোগ করে দাও, সিম্পল ব্যাপার। তাহলে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ 10 মাস পেয়ে যাচ্ছ, আর পেয়ে যাচ্ছ 17 বছর। সিম্পল ব্যাপার। এবার যেহেতু গড় বলেছে, তাহলে দুজন আছে মানে এই বয়সটাকে তোমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 8 তুমি 16 করলে 1 বছর পেয়ে যাচ্ছ। এবার 1 বছর মানে কত, 1 বছর মানে হচ্ছে 12 মাস, আর এই 10 মাস যোগ করলে হয়ে যাচ্ছে 22 মাস। তাহলে এটা ছিল ইয়ার, আর এটা ছিল বছর। এবার দেখো এটা মাসে আছে, তাহলে কত হবে, 12 11 2 11 22, তাহলে 11 মাস। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 বছর 11 মাস। এতই সিম্পল অঙ্কগুলো কোন শিফটে যে পড়েছিল। তাহলে 8 বছর 11 মাস কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা অত্যন্ত সোজা, বুঝতে প্রবলেম হলে অঙ্কটা করা যাবে না। কিভাবে বলেছে দেখো, কোনো আসল 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হবে। সুদে মূলে দ্বিগুণ মানে কি বলে দিই। ধরো সুদ, আমি বলছি আসল যদি পি হয়, তাহলে সেটা 5 বছরে কত হয়ে গেছে, অবশ্যই 2p। কারণ এই টুপিটাই তো বলেছে 5 বছরের দ্বিগুণ। এই টুপির মধ্যে একটা পি তো আসল, একটা পি তো আসল। তাহলে পি এর সাথে আর একটা পি যদি যোগ করা হয়, তবেই তো টুপি হবে। তাহলে যদি এটা আসল হয়, তাহলে এটা কি, আসলের সঙ্গে সুদে মূলে বলেছে, তাহলে আসল যদি এটা হয়, তাহলে অবশ্যই এই পিটা হয়ে যাবে সুদ। সিম্পল ব্যাপার আছে। তাহলে দেখো তুমি সুদ পেয়ে গেছো
আসল পেয়ে গেছো এবং টাইমটাও পেয়ে গেছো। তোমার প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে যে কত 5 বছরের সুদে মূলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তুমি তো জানো যে I ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আই এর মান তো সুদ, তো সুদ পেয়ে গেছো পি, আর আসলটা পি হয়েছে, আর এর ভ্যালু বার করতে বলেছে, টাইম তোমাকে 5 বছর বলে দিয়েছে। তাহলে পি এর সাথে পি কাটবে, 5 দিয়ে কাটলে হবে 20, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 20%। এটাই তো তোমার আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 20%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তোমরা পেয়ে যাচ্ছ কত না 20%। তোমাদের সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট অঙ্কটার দিকে তাকাও। এখানে যেটা বলা আছে যে 9% হারে 3 বছরে 3000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত। এবার দেখো এটা আমরা কি করেছিলাম, 9% হারে যখন 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছিল তখন আমরা একটা করেছিলাম, তখন আমাদের ফর্মুলাটা কি ছিল, একবার 3r স্কোয়ার এবং আর এর কিউব বা 1r এর কিউব, তাই না। আরটা কি, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে প্রথমে বলেছে দেখো 3 ইন্টু 9 করলে তুমি কত পাচ্ছ, এখানে এখানে পাচ্ছ 27। এখানে দেখো 9 স্কোয়ার মানে 81, 81 সঙ্গে 3 গুণ করছো মানে 3 8 24, 243। আর এখানে কিন্তু 9 এর কিউব, এখানে কত হবে 9 এর কিউব, তার মানে কত হচ্ছে 9 এর কিউব মানে এখানে 729, তাই তো। এবার বলেছিলাম এই যে দশমিকের এই যে 2 ঘর ছেড়ে বাকি একটাকে এর সঙ্গে যোগ করো, তাহলে এখানে পেয়ে যাচ্ছ তুমি 29, এটাকে এর সঙ্গে যুক্ত করলে তুমি পেয়ে যাচ্ছ 250। সেম দুটোকে ছেড়ে এই দুইটাকে এর সঙ্গে যোগ করো মানে 29.50 তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না। 29.50 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এবার বার করো, তোমাকে বলেছে 30,000 টাকা, তার কত পার্সেন্ট বের করবে, তার 29.50% মানে হলো 100। তুমি বের করো, তাহলে 1 2 3 4, 1 2 3 4 কাটলাম। তুমি যদি 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 9 27 আর 1 28, 8 হাতে 2, 3 2 6 আর 2 8, মানে 80 কোন অপশনে আছে, 8850 বি। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন হুবহু একই রকম দিয়ে, আচ্ছা দেখো চক্রবৃদ্ধি সুদটা তোমরা এইভাবেও করতে পারো, যেমন এই অঙ্কটা যেটা আমরা করছি, আমি কিন্তু ডাইরেক্ট একটা বিষয় জানি, যদি 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে বলে, তার মানে আমি সিম্পল সেখানে বার করব 21% এর কত হবে। অর্থাৎ আমি যদি ওই যে 21% অর্থাৎ 10,000 টাকা 21% যদি বের করি, সেটাই আমাদের রাইট অ্যান্সার চলে আসবে। কিন্তু এই মেথডটা এইভাবে করার থেকে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যেটা, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো 10% বলেছে, তো তোমরা প্রত্যেকেই জানো 10% মানে কিন্তু 1/10। তার মানে তোমাকে যেহেতু 2 বছর বলেছে, তাহলে 10 হলে সেটা পরের বছরে 11, আবার 10 মানে সেটা 11। তোমরা এইভাবেও কিন্তু আমি শিখিয়েছিলাম। তাহলে 11 11 হচ্ছে 121, তাহলে 10 10 কত হচ্ছে 100, হ্যাঁ কি না। তাহলে এইটা যেটা পাও এটা হচ্ছে তোমাদের আসল, এটা হচ্ছে তোমাদের আসল, আর এটা হচ্ছে তোমাদের আমাদের যে ওটাকে বলা হয়ে থাকে অ্যামাউন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার সুদ আসল একসাথে মিলিয়ে। তাহলে অ্যাকচুয়ালি সুদটা কত, 121 থেকে 100 বাদ দাও মানে 21 টাকা তুমি সুদ পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না, 21 টাকা তুমি সুদ পেয়ে যাচ্ছ। আচ্ছা এই 100 সমান সমানই অর্থাৎ আসলটাই তোমাকে বলে দিয়েছে কত না 10,000। তাহলে কত দিয়ে গুণ করছে, 100 দিয়ে গুণ করছে, হ্যাঁ কি না। তাহলে 100 দিয়ে গুণ করছে, আর 21টা যদি তুমি সুদ পাও তাহলে 21টাকেও তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 2100 তোমাদের সঠিক উত্তর কিন্তু চলে আসছে। তাহলে এটাও তোমরা করতে পারো। এবং আগের যে অঙ্কটা আমরা করছিলাম সেখানেও তোমরা করতে পারো এইভাবে। ধরো সেখানে তো 9% বলেছিল, তাহলে সেখানে তুমি 9/100 করো, দিয়ে সেখানে তুমি করতে পারো যে এবছরে 100, আগের বছরে তাহলে কত হবে 109, আবার এই বছরে আবার 100, আগের বছর হবে 109। যেহেতু এখানে 3 বছর বলেছে, তুমি কিন্তু এইভাবে অঙ্কটা করতেই পারো, না করার কোনো কারণই নেই, এইভাবে তুমি অঙ্কটা টানতে পারো, সিম্পল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা চলে আসছি নেক্সট অঙ্ক,
সেটা হচ্ছে 48। অসাধারণ সহজ অঙ্ক দিয়েছে। এবার এসো আমাদের পরের অঙ্ক, খুব ইজি। বাসের ভাড়া প্রথমে 4 টাকা ছিল, যে এখন হয়ে গেছে 4.50 টাকা, বেড়ে ফেলছে। তাহলে 4 টাকা ছিল 4.50 টাকা হয়েছে, কত টাকা বেড়েছে? 0.50 টাকা। কততে বেড়েছে? 4 টাকাতে। পার্সেন্টেজ বার করতে বলেছে, ইন্টু 100 করো। এর সঙ্গে এটা কেটে গেল, 4 দিয়ে কাটো, তাহলে কত হবে? 4 দিয়ে কাটলে 4 6 6 48, 6.25 নাকি? ও 12, 4 দিয়ে কাটছি তো, 4 12, 4 12, তার মানে হচ্ছে তোমার 12.25 তোমাদের সঠিক অ্যান্সার। কত হবে? 12.25 তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, এগুলো করতে বেশি সময় লাগে না, এগুলো দেখি হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এটা তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তোমাদের বলেছিলাম যে m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। তোমাদের আশা করছি এই ফর্মুলা মনে আছে। দেখো বলেছে 5 জন লোক, তাহলে 5 জন লোক 5 দিনে যদি 5টা কাজ করতে পারে, তাহলে 10 জন লোক 10 দিনে কতগুলো কাজ করতে পারবে? দেখো 5 দিয়ে 5 কাটছি, 5 দিয়ে কাটলে 2, তাহলে W2 সমান তুমি পেয়ে যাচ্ছ 10 দুগুণে 20। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 20টি। এটাই আমাদের রাইট অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে দেখো, বলছে একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয়। আমি ধরছি রেডিওটির যে কস্ট প্রাইস, সেটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে 450 টাকায় বিক্রি করলে লাভ হয়। তাহলে অবশ্যই 450 টাকায় বিক্রি করলে লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি। তাহলে আমি বলবো কত লাভ হয়েছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। এবং এই লাভটাই কার সঙ্গে সমান হচ্ছে? বলছে 350 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। তাহলে যতটা লাভ হবে 350 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হয়। তাহলে যখন ক্ষতি হয় তখন অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হয়। তাহলে ক্রয় মূল্য থেকে যদি 350টা বাদ দিই, তবেই তো আমি পাবো আমার কতটা ক্ষতি হয়েছে, হ্যাঁ কি না? যত টাকা লাভ হয়েছে সেই সমান সমানই এত টাকা ক্ষতি। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2x সমান 800, তার মানে x সমান তুমি 400, আর এক্সটাই ধরেছিলে ক্রয় মূল্য। তোমাকে বের করতে বলেছে রেডিওটির ক্রয় মূল্য কত, তাহলে অ্যান্সার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে রেডিওটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 400। আজকে প্রথম 10টা অঙ্ক আমরা এখানে করলাম, নেক্সট ডে আরো 10টা অঙ্ক করব, কারণ আজকে আর একটা চ্যাপ্টার আমরা শুরু করব যেটা আরআরবি এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে মেনসুরেশন। মেনসুরেশনের একটা চ্যাপ্টার আমরা আজকে শুরু করব। ঠিক আছে, আজকে এখানেই অফ করা হচ্ছে, দেখা যাবে।